বাচ্চাদের দাঁতে পোকা লাগা বা ক্যাভিটি হওয়া এটি প্রত্যেকটা বাড়িরই খুবই চেনা একটি সমস্যা। আমরা ভাবি বাচ্চাদের দাঁত পোকা লেগেছে, দুদিন পর তো পড়ে যাবে, এটা নিয়ে এত চিন্তার কি আছে। এই ছোটোখাটো বিষয়টা থেকে পরে কোনো বিপদের সংকেত আসবে না তো? নমস্কার, আমি স্নেহা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারের আরও একটি নতুন এপিসোডে। হেলথ আম্পায়ার, যেখানে স্বাস্থ্য পায় সঠিক রায়। এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলতে রয়েছেন অভিজ্ঞ ডেন্টিস্ট ডক্টর অনিরুদ্ধ মণ্ডল। স্যার, আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল হেলথ আম্পায়ার। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই পিডিয়াট্রিক কনজারভেটিভ ডেন্টিস্ট্রি জিনিসটা আসলে কি, একটু যদি সহজ ভাষায় বুঝিয়ে বলতেন। নিশ্চয়ই। পেডিয়াট্রিক কনজারভেটিভ ডেন্টিস্ট্রি হচ্ছে বাচ্চাদের দাঁত রেখে ট্রিটমেন্ট করা বা দাঁতটাকে সংরক্ষণ করা। কারণ বাচ্চাদের দাঁত পড়ার একটা নির্দিষ্ট বয়স থাকে, যেটাকে আমরা বলি এক্সফলিয়েশন এজ। নির্দিষ্ট সময়ে বাচ্চার দাঁত পড়লে তবেই সেখানে পার্মানেন্ট টুথ সঠিক জায়গায় আসতে পারে। যদি নির্দিষ্ট সময়ের আগে সেই দাঁত যদি তুলে দেওয়া হয়, তাহলে সেখানে পার্মানেন্ট টুথ আঁকা বাঁকা বা এবড়ো খেবড়োভাবে আসে, যার জন্য পরবর্তীকালে বাচ্চাদের অ্যালাইনার্সের বা ব্যান্ড অ্যান্ড ব্রেসের বা অর্থোডন্টিক কারেকশন ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে। এখন আমরা যেমন অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের দাঁতে যদি ব্যথা বা যন্ত্রণা বা যদি কোনো ধরনের সেন্সিটিভিটি বা শিরশিরানির যদি কোনো সমস্যা যদি আসে, তাহলে আমরা সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য এবং দাঁতটি রেখে ট্রিটমেন্ট করার জন্য আমরা আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা করিয়ে থাকি। বাচ্চাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যা আসে, কারণ অনেক বাচ্চাকেই আমরা দেখতে পাই যে তারা রাত্রেবেলায় দুধের বোতল বা ব্রেস্ট ফিডিং করে তারা ঘুমিয়ে পড়ে এবং তারপর তাদের দাঁত ক্লিন করা হয় না। এর জন্য বাচ্চাদের 3 থেকে 4 বছর বয়স হয়ে গেলেই তাদের অনেক দাঁতই ভেঙে যায় বা কালো হতে আরম্ভ করে এবং যন্ত্রণা, ব্যথা, পুঁজ হওয়া, মাড়ি ফোলা এই রোগগুলো হতে আরম্ভ করে, যেগুলো আসল টার্মে আমরা বলি ইসিসি বা আর্লি চাইল্ডহুড কেরিজ বা নার্সিং বটল কেরিজ। এখন যে দাঁত পড়ার কথা 10 বছর বা 12 বছরে গিয়ে, সেই দাঁতকে আমরা যদি এখন 6 বছরে যদি তুলে দিই, তাহলে সেইখানে যে পার্মানেন্ট দাঁত আসার কথা তার গতিপথ আলাদা বা পরিবর্তন হয়ে যেতে পারে। সেটাকে রেজিস্ট বা প্রিভেন্ট করার জন্য দাঁতটাকে তখন রাখতে হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের প্রসিডিওরকে আমরা বলি পালপেক্টমি বা পালপোটমি বা দরকার হলে ফ্লোরাইড ভার্নিশ অ্যাপ্লিকেশন বা ব্লান্ডারবাস রিপেয়ার। এটাই হচ্ছে পেডিয়াট্রিক কনজারভেটিভ ডেন্টিস্ট্রি, যার মোদ্দা কথা এটাই যে কোনো ইনফেক্টেড কোনো দাঁতকে বা বাচ্চার কোনো দাঁতে যদি সমস্যা বা যন্ত্রণা বা ব্যথা বা শিরশিরানি হয়, তাহলে সেই দাঁতকে রেখে ট্রিটমেন্ট করা এবং জীবাণুমুক্ত করা বা নন ইনফেকশাস করে তাকে এক্সফলিয়েশন এজ পর্যন্ত নিয়ে যাওয়ার পদ্ধতিকেই বলা হয়। ডাক্তারবাবু, বাচ্চাদের দেখে বাবা মায়েরা কখন বুঝবেন যে না আমার বাচ্চার দাঁতের সমস্যা হচ্ছে? কখন একটা ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত? একজন বাচ্চার বোধ থাকে না, বাবা মায়েরা যদি তার ওরাল হেলথ যদি চেক করেন, তাহলে আপনারা যদি দেখতে পান যে তার কোনো দাঁত কালো হচ্ছে বা তার কোনো দাঁত ভেঙে যাচ্ছে বা তার কোনো দাঁত কালো হয়ে ভেঙে যাচ্ছে, অথবা মাড়ির পাশে কোনো সাদা পুঁজের মতো যদি কিছু জমে, তার মানে এটা তখন ইন্ডিকেট করে যে বাচ্চাটির তখন কনজারভেটিভ ওয়েতে দাঁতটিকে রাখার প্রয়োজন এবং জীবাণুমুক্ত করার প্রয়োজন। এই ক্ষেত্রে তখন বাবা মায়েদের সঙ্গে সঙ্গেই তাদের কিন্তু একজন কোনো ডেন্টিস্ট ভিজিট করে তার বাচ্চার কিন্তু প্রপার ট্রিটমেন্ট কিন্তু করিয়ে নেওয়া উচিত। ডাক্তারবাবু, অনেক বাবা মায়েরা ভাবেন যে আমার বাচ্চার তো এখন দুধের দাঁত, ও তো এখন ছোট, দাঁত তো পড়েই যাবে। একদম। এই ধারণাটা নিয়ে আপনি কি বলবেন? এটা কি করা উচিত? না, যে কোনো শরীরে ইনফেকশন হলেই সেটা সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করানো উচিত। আমি আগেও বললাম, আমি এখনও বলছি একই কথা, যে একটি বাচ্চার দাঁত একটি নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু সেই দাঁতটা পড়ে। তার আগে পর্যন্ত আমরা যদি ইনফেক্টেড দাঁতকে রেখে দিই, তাহলে তার বোন এবং যে পার্মানেন্ট দাঁতটি যেটি আসছে, দুটোই একসাথে ক্ষতিগ্রস্ত হয়। তো সেটা হলে তার অ্যাডাল্টহুড বা অ্যাডাল্ট লাইফও কিন্তু কম্প্রোমাইজড হয়। সেজন্য কখনোই ফেলে রাখা উচিত নয়। ট্রিটমেন্ট সবসময়তে কোনো সমস্যা হলেই সঙ্গে সঙ্গে করে নেওয়া উচিত। দাঁত অবশ্যই নির্দিষ্ট সময়ে পড়বে, বাট তার মানে তো এটা নয় যে আমি তার ট্রিটমেন্ট করব না। সেটার হলে তো বলতে হয় যে মানুষ একদিন মরবে, তাই তো কোনো ট্রিটমেন্টেরই দরকার নেই।
ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে অ্যাডাল্ট এর পর সমস্যা হবে, কম্প্রোমাইজ করবে কোনো ক্ষেত্রে, এটা কি বলবেন যে কি সমস্যা হতে পারে হ্যাঁ, পরবর্তীকালে? দুধের দাঁত আমরা যদি যখন তখন তুলে দিই, তাহলে দুধের যে দাঁতগুলো ছিল ওই 20টা দুধের দাঁতের জায়গাতে আস্তে আস্তে আমাদের 32টা পার্মানেন্ট টুথ আসে। এখন দুধের দাঁতের জায়গায় যে দাঁতগুলো আসার কথা, আমরা দুধের দাঁত যে কোনো সময় যদি তুলে দিই, তাহলে সেখানে পার্মানেন্ট টুথ যে আসবে সেটা এবড়ো খেবড়ো বা অন্যভাবে গতিপথ আলাদা করে এঁকে বেঁকে বেরোবে। অতএব সেক্ষেত্রে দাঁতের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে। তাই সেটা পরবর্তীকালে ঠিক করার জন্য আমাদের অর্থোডন্টিক কারেকশনের দরকার পড়বে, যেটা আমরা ব্যান্ড অ্যান্ড ব্রেস বা অ্যালাইনার দিয়ে করে থাকি। ডাক্তারবাবু, এই যে আপনি বাচ্চাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলোর কথা বললেন, তো বাচ্চারা তো ইনজেকশন বা আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন সেই সময়টা দেখলেই ওরা কান্নাকাটি করে, তখন আপনি বাচ্চাদেরকে কিভাবে সামলান? আচ্ছা, হ্যাঁ, বাচ্চারা তো ভয় পাবেই, হ্যাঁ। বিকজ দে আর নট লার্ন সো মাচ অ্যাবাউট অল দ্য ট্রিটমেন্ট অ্যান্ড প্রোটোকলস, এবং ওরা অবশ্যই ইনজেকশনকে তো ভয় পায়। তাই এটাকে তিনটে পদ্ধতিতে করা যেতে পারে। একটা হয় টেল, শো, ডু। যেরকমভাবে আমি জিনিসটাকে বাচ্চাকে ডেপিক্ট করছি, তার মা এবং বাবা সামনে বসে থাকেন। শো মানে জিনিসটাকে আমরা একটা মডেলের উপর দেখাচ্ছি। ডু মানে আমরা বাচ্চাকে খুব কেয়ার নিয়ে ধীরে সুস্থে আমরা কাজটা করছি, এটা একটা হয়। আর কিছু বাচ্চা ভীষণ অ্যাজাইল হয়, যাদের মা বাবা বসে থাকলেও কিন্তু তারা ভীষণ কান্নাকাটি করতে থাকে, এবং কিছুতে কিন্তু আমাদের কাজ করতে দিতে পারে না, কারণ তার ভয়টা সেরকম মাত্রাতেই পৌঁছে যায়। সেই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিডেশন ডেন্টিস্ট্রি ব্যবহার করি, মানে বাচ্চাকে কিছুক্ষণ অজ্ঞানের মতো করে রেখে আমরা কাজটা করে দিই। এতে কাজটা তাড়াতাড়ি হয় এবং বাচ্চাও কোনো রকম কোনো জিনিস বুঝতে পারে না, বা ভিজিবলি কোনো জিনিস মাথাতেও থাকে না, এবং কাজটা করার পর বাচ্চার কোনো সাইড এফেক্ট থাকে না। তাই এটা এই 3 রকমভাবেই করা যেতে পারে। ডাক্তারবাবু, বাবা মায়েরা তাদের বাচ্চাদের দাঁত কিভাবে ভালো রাখতে পারেন? হ্যাঁ, আগে আমরা জনসন বেবি ব্রাশ ইউজ করতাম, এখন সুইস ব্রাশেস এসছে যেখানে ব্রেসেলস বেশি থাকে এবং সেগুলো আলট্রা সফট হয়। বাচ্চাদের দাঁত এবং মাড়ি অবশ্যই আমাদের অ্যাডাল্টদের থেকে নরম হয়, তাই যাতে ইনজিওর্ড বা কোনো ট্রমা না হয় তার জন্য তাদের কোনো সুইস ব্রাশ বা জনসন বেবি ব্রাশ ইউজ করতে হবে। বাচ্চাদের ফ্লোরাইড টুথপেস্ট আলাদা করে পাওয়া যায়, সেই পেস্ট দিয়ে দিনে 2 বার তাদেরকে ব্রাশ করানো উচিত। এছাড়া যাদের ওরাল হ্যাবিটস যে ক্ষেত্রে প্রপারলি তাদের মেনটেন হয়নি, সেক্ষেত্রে তারা রাত্রেবেলাতে তাদের মায়েরা বা প্যারেন্টস বা বাবারা যাই হোক না কেন, তাদের ফ্লোরাইড অ্যাপ্লিকেশন করে দিতে পারেন তুলোতে করে। আর বাচ্চাদের অবশ্যই ডেন্টাল চেক আপ প্রতি 6 মাস বাদে একবার ডেন্টিস্টের কাছে করানো। যদি কিছু প্রয়োজনীয় কাজ থাকে, যেমন ফিলিং হতে পারে, বা কোনো ইনফেকশন থাকলে পালপেক্টমি বা পালপোটমি হতে পারে, বা কোনো আঘাত লাগা থাকলে সেখানে যদি ব্লান্ডার পাস হয় তার ট্রিটমেন্ট হতে পারে, সেগুলো সঙ্গে সঙ্গে করিয়ে নেওয়া উচিত এবং জিনিসটা ফেলে রাখা উচিত নয়। আর ফ্লোরাইড পেস্টের কথা বললাম, অবশ্যই ইউজ করা উচিত। এছাড়া এনজাইম পেস্টও বাজারে আছে। আফটার 6 to 9 years of age আমরা এনজাইম পেস্টও প্রেসক্রাইব করি টু মেনটেন আ গুড ওরাল হেলথ ফর লাইফ টাইম। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সহজভাবে বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ, অ্যান্ড সেম টু ইউ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তাই একটাই কথা বলবো, দাঁত আপনাদের অমূল্য সম্পদ, তাই এটাকে নিয়েও অবহেলা করবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে। সুস্থ থাকুন, নমস্কার।